বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় পরিবারের সকল সদস্যকে নিয়ে ভালো রয়েছ। যেখানেই থাকো ভালো থাকো এ প্রত্যাশা রাখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের গত দিনে আমরা বিভিন্ন ধরনের হিসাব, চেক, ব্যাংকে হিসাব খোলার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো গত দিনের লেকচার থেকে তোমাদের কাছ থেকে আমি কিছু বিষয় জানতে যাচ্ছি। কেউ একজন বলবে যে ব্যাংক হিসাব বন্ধ করার জন্য কয়টি পদ্ধতি তোমাদের বইতে উল্লেখ রয়েছে? একজন বলো। আশা করছি তোমরা পারছো। আরেকজন বলবে চলতি হিসাব কাকে বলে? তো আশা করছি তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো দিতে পারছো। যদি না পেরে থাকো তাহলে আবারও বই দেখো, বইয়ে চমৎকারভাবে দেওয়া আছে। আজকে তোমাদেরকে আমি ব্যাংক ও গ্রাহক, অর্থাৎ তোমাদের সিলেবাসটা যদি তোমরা লক্ষ্য করো দেখবে 12তম অধ্যায়ে ব্যাংক ও গ্রাহক নামের একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়টাও তোমাদের এই তৃতীয় সেমিস্টার পরীক্ষার মধ্যে আসবে। তো এই বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এই বিষয়টা পাঠ করলে তোমরা জানতে পারবে মক্কেল এবং গ্রাহকের মধ্যে, অর্থাৎ ব্যাংক এবং আমরা যে সাধারণ জনগণ, এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেগুলোর ধরন কি, গ্রাহকের প্রতি কিছু দায়িত্ব রয়েছে ব্যাংকের সেগুলো, এবং ব্যাংকের প্রতি আমাদের গ্রাহকের কিছু দায়িত্ব রয়েছে। তাহলে এগুলো যদি আয়ত্ত করতে পারো তাহলে এখান থেকে তোমাদের অবশ্যই সৃজনশীল প্রশ্ন আসবে, এবং সৃজনশীলের পাশাপাশি বহু নির্বাচনীয় প্রশ্ন আসবে। যেমন নির্দেশ পালন বলে দিতে পারে এটা গ্রাহকের প্রতি দায়িত্ব না ব্যাংকের প্রতি দায়িত্ব। সুতরাং এটা দেখো, মুখস্থ না করে যদি বুঝো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা তুমি সহজে পারবে। তাহলে আমরা পড়া শুরু করি। আমরা প্রথমে আসি, দেখো ব্যাংক ও গ্রাহক। তাহলে ব্যাংক কাকে বলে? ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান, যে আর্থিক প্রতিষ্ঠান অর্থ নিয়ে কারবার করে তাকেই ব্যাংক বলে। ব্যাংকের অনেক ধরনের সংজ্ঞা তোমরা বলতে পারো। যে প্রতিষ্ঠান একজনের কাছ থেকে অর্থ নিয়ে আবার আরেকজনকে সে অর্থ ঋণ হিসেবে পরিশোধ করে তাকেও ব্যাংক বলা হয়। ব্যাংকে বিনা পুঁজির ব্যবসায়ীও বলা হয়। এভাবে বিভিন্ন ধরনের সংজ্ঞা দেওয়া যায়। তো আমরা জানবো যে এটা একটা আর্থিক প্রতিষ্ঠান, যে আর্থিক প্রতিষ্ঠান এক পক্ষ থেকে অর্থ নিয়ে আরেক পক্ষকে ঋণ হিসাবে অর্থটা দিয়ে থাকে, এবং ভিতর থেকে তারা সুদ অর্জন করে মুনাফা হিসাবে নিজেদের কাছে রেখে দেয়। তাহলে এবার গ্রাহক, গ্রাহক বলতে আমরা সাধারণ যারা জনগণ ব্যাংকের সাথে লেনদেন করি, অর্থাৎ ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংক থেকে টাকা উত্তোলন করি, তাদেরকে গ্রাহক বলা হয়। আশা করছি তোমরা দুইটার সঙ্গে বুঝতে পারছো। বলো, গ্রাহক এবং ব্যাংক কাকে বলে? একটু নিজেরা বলার চেষ্টা করো। তাহলে ব্যাংক কি, গ্রাহক কি? আমি কিন্তু অলরেডি তোমাদের বলে দিলাম। তাহলে গ্রাহক হচ্ছে আমরা, আর ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান। এই যে ব্যাংক এবং আমাদের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের ধরনগুলোকে তোমাদের বইতে বিভিন্ন শিরোনাম দিয়ে বর্ণনা করেছে। তো আমি শিরোনামগুলো এখানে লিখেছি। একটা বলছে ডেটর এবং ক্রেডিটর সম্পর্ক। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি যাই, আমরা জানি এক পক্ষকে ডেবিট করা হয়, আরেক পক্ষকে ক্রেডিট করা হয়। যেহেতু আমরা ব্যাংকে টাকা জমা দিই অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করি, তাহলে দেখো এক পক্ষ সেটা গ্রহণ করছে, এক পক্ষ সেটা নিচ্ছে আর দিচ্ছে। যে গ্রহণ করে সেটা হচ্ছে ডেটর, আর যে দেয় সেটা হচ্ছে ক্রেডিটর। অর্থাৎ আমি যদি ব্যাংকে টাকা জমা দিই তাহলে ব্যাংক হবে ডেটর, আমি হব ক্রেডিটর। বিপরীতভাবে ব্যাংক থেকে যদি আমি টাকাটা নিই তাহলে আমি হব ডেটর আর ব্যাংক হবে ক্রেডিটর। এর জন্যই বলা হচ্ছে ব্যাংক ও গ্রাহকের মধ্যে ডেবিট ক্রেডিট অথবা ডেটর ক্রেডিটর সম্পর্ক বিদ্যমান। আশা করছি বুঝতে পারছো। এখানে 2 মার্কের প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়, ডেটর ক্রেডিটর সম্পর্ক বলতে কি বোঝো? এরপরে আসো, দেখো বলছে চুক্তিবদ্ধ সম্পর্ক। তাহলে চুক্তিবদ্ধ সম্পর্ক, যেহেতু আমরা ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলি, ব্যাংকে যদি টাকা রাখতে চাই তাহলে সুনির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করেই কিন্তু টাকা রাখতে হয়। যেমন
তোমার একটা ফর্ম আছে, সে ফর্ম পূরণ করতে হবে, অনেক ফর্মালিটিস মেনটেন করার পরেই কিন্তু আমাদের সাথে ব্যাংকের একটা সম্পর্ক তৈরি হয়, এবং এটা কোনো মৌখিক সম্পর্ক নয়, লিখিত চুক্তির মাধ্যমে হয়ে থাকে। এই কারণেই এটাকে একটা চুক্তিবদ্ধ সম্পর্ক বলা হয়, কেননা অনেক টাকার এখানে আদান প্রদান করা হয়। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে জমা রাখি, এই জমাকৃত টাকাগুলোর নিরাপত্তার স্বার্থেই কিন্তু ব্যাংক আমাদের সাথে লিখিত চুক্তিতে আবদ্ধ হয়। সেই কারণে বলা হচ্ছে এটা হচ্ছে একটা চুক্তিবদ্ধ সম্পর্ক। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো, ব্যাংক গ্রাহকের ওসি, এই ওসিটা হচ্ছে ব্যাংক যখন গ্রাহকের পক্ষ হয়ে কোনো কাজ সম্পাদন করে, এই কাজটাকে বলা হয় ওসি হিসাবে দায়িত্ব পালন। তাহলে আবারও বলি, ব্যাংক যখন আমাদের পক্ষে কোনো কাজ সম্পাদন করে থাকে, তখন তো এটাকে বলা হয় ওসি। তাহলে এটাও একটা সংজ্ঞা তোমরা মনে রাখতে পারো যে ওসি বলতে কি বোঝো। এটা হচ্ছে একটা ব্যাংকের কাজ আমাদের পক্ষে করে দেয়, যেহেতু করে দেয় সেহেতু এটা একটা আমাদের ওসি, এর জন্য বলছে ব্যাংক গ্রাহকের ওসি। বিষয়টা আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপরে বন্ধক দাতা ও গ্রহীতা। তো দেখো, আমরা যদি ব্যাংকে থেকে লোন নিয়ে থাকি তাহলে আমাদের অবশ্যই সিকিউরিটি স্বরূপ কিছু বন্ধক রাখতে হয়। বন্ধক ছাড়া কিন্তু ব্যাংক কখনো লোন দেয় না। হয়তো তোমার মূল্যবান জমির দলিল আমরা কিন্তু ব্যাংকে জমা রেখেই কিন্তু আমরা প্রয়োজনীয় অর্থ লোন হিসাবে ব্যাংক থেকে পেতে পারি। সেই কারণেই দেখা যাচ্ছে আমরা বন্ধক দিচ্ছি, ওরা বন্ধক নিচ্ছে, এই যে একটা বন্ধক দাতা গ্রহীতার সম্পর্ক তৈরি হচ্ছে। এই কারণেও বলা যায় ব্যাংক ও গ্রাহকের মধ্যে বন্ধক দাতা এবং গ্রহীতার সম্পর্ক বিদ্যমান রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, গ্রাহকের প্রতিনিধি। তোমরা হয়তো বর্তমান যে মডার্ন জগতে বসবাস করছো, তোমাদের আশেপাশে অনেকগুলো ব্যাংক রয়েছে। তো এই ব্যাংকগুলোতে আমরা যে টাকা পয়সা জমা রাখি, তোমরা কতটুকু জানো জানি না, আমার নির্দেশ মতো কিন্তু ব্যাংক কার্যবলী সম্পাদন করে থাকে। অনেক ক্ষেত্রে আমি এখানে অবস্থান করছি, আমি দূরের কোনো জায়গায় টাকা প্রিন্ট করার জন্য বললাম, কোনো কাজের জন্য বললাম, সেখানেও কিন্তু শর্ত সাপেক্ষে ব্যাংকের কর্মকর্তারা প্রতিনিধি হিসাবে কার্যবলী সম্পাদন করে থাকে। সেই কারণেই বলা হচ্ছে এটা একটা প্রতিনিধি সম্পর্কও বিদ্যমান। দেখো, সংক্ষিপ্ত পরিসরে যে সম্পর্ক ধরনগুলো আলোচনা করলাম, এখান থেকে তোমাদের 3 মার্ক অথবা 4 মার্কের প্রশ্ন থাকতেই পারে। ব্যাংক এবং গ্রাহকের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে, সেই সম্পর্কগুলো তোমরা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? যেহেতু এটা ভিডিও ক্লাস, প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। তাহলে একজন বলো বাবা, ডেটর এবং ক্রেডিটর এই সম্পর্কটা বলতে তোমরা কি বুঝো? ডেটর এবং ক্রেডিটর অর্থাৎ বন্ধক দাতা এবং বন্ধক গ্রহীতা। ওকে, এরপরে আমরা আসি গ্রাহকের প্রতি দায়িত্ব। কার দায়িত্ব? ব্যাংকের দায়িত্ব। আমরা যারা ব্যাংকে টাকা জমা রাখছি, আমাদের ওপরও ব্যাংকের কিছু দায়িত্ব রয়েছে। সুনির্দিষ্ট দায়িত্বগুলো তারা পালন করে বলেই আমাদের আস্থা তারা অর্জন করতে পেরেছে, আমরা তাদের আস্থা অর্জন করতে পেরেছি। যেমন দেখো, অর্থ ফেরত। তুমি জানো নিশ্চয় যে ব্যাংকে যদি টাকা জমা রাখো, তোমাকে কিন্তু অর্থ ফেরত দিতে বাধ্য। আমাদের বিভিন্ন ধরনের হিসাব রয়েছে, আমরা গত ক্লাসে সেই হিসাবগুলো সম্পর্কে বলেছিলাম। কোন হিসাব থেকে টাকা উত্তোলন করা যায়, কতবার, পার ডে, সপ্তাহে, এই বিষয়গুলো রয়েছে। যেমন আমরা চলতি হিসাবে যতবার খুশি টাকা উত্তোলন করতে পারি, যতবার খুশি টাকা জমা দিতে পারি, কিন্তু সঞ্চয় হিসাবে সপ্তাহে 2 বারের বেশি টাকা উত্তোলন করা যায় না। তো এই অর্থ ফেরত দিতে ব্যাংক বাধ্য থাকে। আজকে টাকা নিয়েছি, কালকেও নিতে পারি। আমি যদি ব্যাংকে অ্যাকাউন্টটা বন্ধ করে টোটাল টাকা নিতে চাই, তাও কিন্তু ব্যাংক দিয়ে দেয়। এমনও দেখো, তোমরা দেখতে পাও যে কোনো একটা শাখায় হয়তো চুরি ডাকাতি হয়ে গেছে বা অগ্নিকাণ্ডে সব কিছু পড়ে গেছে, তারপরেও ব্যাংক কিন্তু তোমার টাকা ফেরত দিতে বাধ্য থাকে। তাহলে আমাদের প্রতি তারা কত বড় একটা দায়িত্ব পালন করে থাকে। এই দায়িত্ব পালন করে থাকে বলেই তাদের প্রতি আমাদের অগাধ আস্থা এবং বিশ্বাস আছে বলেই আমরা কিন্তু তাদের কাছে মূল্যবান টাকা এবং দলিল পত্র থেকে শুরু করে অলঙ্কারাদি সব কিছু জমা রাখতে পারি। তাহলে এটা একটা অন্যতম দায়িত্ব। এরপরে হিসাবের গোপনীয়তা। এটা তুমি জানো মনে হয়, যার অ্যাকাউন্ট একমাত্র তাকেই তার হিসাবের কি পরিমাণ আদান প্রদান বা কী পরিমাণ টাকা রয়েছে সেটা কিন্তু বলে, অন্য কেউ গিয়েও সেটা কিন্তু জানতে পারবে না। এমনকি পিতা
পিতার অ্যাকাউন্টে পুত্র যে যদি জানতে চায় যে আমার বাবার অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা আছে, তাও কিন্তু বলে না। তারা চেষ্টা করে সর্বাধিক গোপনীয়তা বজায় রাখতে। এটাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। নির্দেশ পালন বলা হচ্ছে যে আমার নির্দেশে ব্যাংক, আমি যাকে বলবো তাকেই সেই পরিমাণ টাকা দিয়ে দিবে, আমার নির্দেশেই তারা কাজ করে। এই কারণে এটাও তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। দেখো, সুদ প্রদান, তুমি তো জানোই যে আমরা অনেকেই বাড়তি কিছু পাওয়ার আশায়, মুনাফা পাওয়ার আশায় ব্যাংকে কিন্তু লক্ষ লক্ষ টাকা জমা রাখি। আমরা মাসিক ভিত্তিতে সেই টাকাটা পেয়ে থাকি। আমার আসল যে টাকাটা থাকে সেই টাকাটা থেকেই যায়। আমি প্রত্যেক মাসে যে অতিরিক্ত যে সুদ হিসাবটা পাই সেটা কিন্তু নিয়ে আসি। আবার অনেকেই সেই সুদটা না নিয়ে আসার ফলে ওই সুদের সাথে আসলটা যোগ হয়ে আবারও সেই সুদ বাড়ছে। এইভাবে কিন্তু ব্যাংকে অনেকেই টাকা জমা রেখে তাদের জীবন পরিচালনার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সেগুলো তারা নিয়ে আসে। এরপরে দেখো, ঋণ পরিশোধের সুযোগ। তোমরা জানো যে ব্যাংকে থেকে আমরা লোন নিতে পারি এবং লোন পরিশোধের যে একটা সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়, এই সময়টা কিন্তু তারা আবার বর্ধিত করে। আমার বিভিন্ন ধরনের সমস্যার কারণে যদি আমি লোন দিতে পরিশোধ করতে না পারি, তার ফলেও কিন্তু তারা আমাদের সময় বাড়িয়ে দেয়। হ্যাঁ, এক্ষেত্রে সুদের পরিমাণটা তাদের নিয়ম অনুযায়ী তারা বাড়তে থাকে, কিন্তু সুদের পরিশোধের, ঋণ পরিশোধের যে একটা বাড়তি সময় তারা কিন্তু দিয়ে থাকে। অন্যান্য যে এনজিও রয়েছে বা আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সুযোগটা দেয় না, যেখানে ব্যাংক আমাদেরকে এই সুযোগটা দিয়ে থাকে। তাহলে দেখো, এগুলো হচ্ছে গ্রাহকের প্রতি দায়িত্ব। এরপরে আমরা যে সাধারণ জনগণ, যেহেতু ব্যাংক আমাদের প্রতি কিছু দায়িত্ব পালন করছে, তাহলে আমাদেরও উচিত অবশ্যই তাদের প্রতি কিছু দায়িত্ব পালন করা। এই বিষয়গুলো তোমাদের বইতে বিস্তারিত বর্ণনা রয়েছে। আশা করব তোমরা বইটা পড়ে আরও বেশি জ্ঞান অর্জন করবে। তাহলে ব্যাংকের প্রতি কিছু দায়িত্ব, সেটা হচ্ছে সততা। দেখো, আমরা যেই অ্যাকাউন্ট খুলতে গেলাম, অ্যাকাউন্ট খুলতে যে আমরা যেই ডাটাগুলো দিই, তথ্যগুলো দিই আমাদের সম্পর্কে, সেই বিষয়ে অবশ্যই আমাদের সততার পরিচয় দিতে হবে। আমরা যে টাকাগুলো জমা করছি সেই টাকাগুলো যেন বৈধ উপায়ে অর্জন হয়, অর্থাৎ কোনো অনৈতিক কাজ আমরা কিন্তু করব না। এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমরা কোনো ভেজাল নোট ব্যাংকে যেন নিয়ে না যাই, এগুলো কিন্তু আমাদের সাধারণ দায়িত্ব। এরপরে দেখো, ঋণ পরিশোধ। যেহেতু ব্যাংক আমাদেরকে বিপদের সময় তাদের অর্থ সহায়তা দিয়ে আমাদেরকে হেল্প করে, পাশে দাঁড়ায়, তাহলে আমাদেরও একটা দায়িত্ব পড়ে যে সুনির্দিষ্ট যে সুদ রয়েছে, যে সময় দিয়েছে ঋণ পরিশোধের, সেই সময়ের মধ্যেই কিন্তু আমরা ব্যাংকের লোন পরিশোধ করব। তাহলে কিন্তু ব্যাংক ব্যবসাটা তারা সঠিকভাবে পরিচালনা করতে পারবে। তাহলে সৎ হওয়ার পাশাপাশি ঋণ নিলে সেই ঋণের টাকাটা যথাসময়ে পরিশোধ করাও আমাদের দায়িত্ব। এরপরে দেখো, সুদ প্রদান, যেটা বলাই হচ্ছে যে আমরা যে ব্যাংক থেকে লোনটা ওঠাই তারা কিন্তু ফ্রি দেয় না, তারা এক্সট্রা কিছু টাকা নেয় যাকে সুদ হিসাবে ধরা হয়। এই সুদটাও কিন্তু আমাদের সময় মতো পরিশোধ করতে হবে, এটা আমাদের দায়িত্ব। যদি আমরা সুদ পরিশোধ না করি তাহলে এটা চক্রবৃদ্ধি আকারে কিন্তু আমার ঋণের বোঝাটা বাড়িয়ে দেয়। তাহলে আমাদের যে দায়িত্বগুলো রয়েছে, আমরা যদি সেই দায়িত্বগুলো পালন করি তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য মঙ্গলজনকই হবে। যেহেতু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের কোনো হোমওয়ার্ক দেওয়ার অপশন নাই। আমি আশা করব আমার এই সংক্ষিপ্ত লেকচার থেকে তোমরা অবশ্যই গ্রাহক এবং ব্যাংক এর যে সম্পর্ক রয়েছে, একজন আরেকজনের প্রতি যে দায়িত্ববোধ রয়েছে, সেই দায়িত্ববোধগুলো কি, এখান থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে তাহলে তোমরা শুধুমাত্র উদ্দীপক না লিখে নিজেরাও কিছু লিখতে পারবে। তো আজকে আমি আর আমার কথা বাড়াচ্ছি না, তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।